না, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আপনি যখন অ্যান্ড্রিউল থেকে আসলেন, একটা রাজনীতির মধ্যে যুক্ত হলেন, একটা উচ্চপদস্থ অফিসার আধিকারিক ছিলেন আপনি, সেখান থেকে একটা দলে আসলেন, সেই দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানে অপরিণত বয়সের মানুষ, সে কিভাবে তার ভূমিকাটা কি ছিল? এই আপনার পুরো যে চক্রান্ত বা পরিকল্পনা বলছেন, সেখানে কি তার কোনো মদত ছিল? আরে আরে তারে সেই তো নায়ক না খলনায়ক বুঝতে পারছি না। তার কারণ যেভাবে সমস্ত দলটাকে আইপ্যাক গ্রাস করেছে, সেখানে পুরনো লোকদের কোনো মূল্য নেই। কোনো জেলায় জেলায় যারা দলটাকে শক্তিশালী করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। এই যে একটা বিরাট রিপ্লেসমেন্ট অফ মমতা, ডিফেসিং অফ মমতা ব্যানার্জি, তাকে সামনে রেখেই, অভিষেককে সামনে রেখেই সেটা হয়েছে বলে তো লাভ নেই। না, এটা কি মমতা ব্যানার্জি বুঝতে পারেননি যে তার সাম্রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে, তার সাজানো বাগান হঠাৎ করে কেউ এসে গ্রাস করে নিচ্ছে? এটা কি উনি বুঝতে পারেননি? আপনি কি বলেন? সেখানে কি তার কোনো মদত ছিল? আরে আরে তারে সেই তো নায়ক না খলনায়ক বুঝতে পারছি না। তার কারণ যেভাবে সমস্ত দলটাকে আইপ্যাক গ্রাস করেছে, সেখানে পুরনো লোকদের কোনো মূল্য নেই। কোনো জেলায় জেলায় যারা দলটাকে শক্তিশালী করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। এই যে একটা বিরাট রিপ্লেসমেন্ট অফ মমতা, ডিফেসিং অফ মমতা ব্যানার্জি, তাকে সামনে রেখেই, অভিষেককে সামনে রেখেই সেটা হয়েছে বলে তো লাভ নেই। না, এটা কি মমতা ব্যানার্জি বুঝতে পারেননি যে তার সাম্রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে, তার সাজানো বাগান হঠাৎ করে কেউ এসে গ্রাস করে নিচ্ছে? এটা কি উনি বুঝতে পারেননি? আপনি কি বলেন? আরে মালি যদি বাগানে ঢুকতে দেয়, তা তুমি কি করবে ভাই? মালি যদি তার নিজের বাগানে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, ভালো ভালো গাছ ছিল সেগুলো কেটে ফেলা হচ্ছে, তাহলে তুমি কি করবে? তারও তো একটা ভূমিকা আছে, অন্ধ স্নেহ আছে হয়তো, তার থেকে হয়েছে, তার থেকে তিনি মুক্ত হন। দলের লোক নয়, তিনি জনতার লোক হন, পরিবারের লোক না হয়ে। আচ্ছা পার্থদা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম, যে আপনি একটা অভিযোগ করলেন যে দুটো তালিকা তৈরি হয়েছিল এই নির্বাচনে, একটা আইপ্যাক করেছিল, আরেকটা পৃথক তালিকা হয়েছিল। এই বিষয়টা একটু আপনি পরিষ্কার করে বলুন তো। না, আমি বলছিলাম আমার তো অনেক সুদীর্ঘদিন কাজ করতে গিয়ে অনেক আমলার সঙ্গেও তোমার চেনা জানা আছে। তাদের মাধ্যমে খবর পেয়েছিলাম যে 135 জনের মতন একটা তালিকা তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ফেলা হয়েছিল, বলা হয়েছিল যেটা এই আইপ্যাক যে পর্যবেক্ষণ করেছে, সেই পর্যবেক্ষণ অনুযায়ী এই তালিকায় করা হচ্ছে। সেই তালিকা আবার মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা তালিকা ছিল, 74 জন বিধায়ককে বসিয়ে দেওয়া হলো। এরপরেও আমরা বলছি দল করব। এটা 74 জন নির্বাচিত, কেউ 3 বার, কেউ 2 বার, কেউ 1 বার, তাদের বসিয়ে দেওয়া হলো। আবার স্থান পরিবর্তন করা হলো। আজকের যে বিরোধী দলনেতা বলে যিনি বলছেন, তিনি তো আমাদের দলের কেউ না। তাকে দলে এনে স্থাপন করেছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে নর্থ বেঙ্গলে দেখতে দেওয়ার দায়িত্ব দিয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে আইএনটিটিইউসির সভাপতি করে ট্রেড ইউনিয়ন করতে দিয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে উলবেড়িয়াতে এনে তৃণমূলের প্রকৃত কর্মীদের পায়ে বেড়ি বসিয়ে তাকে দাঁড় করিয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি লক্ষ্য করুন যে টিম অভিষেক বলে যাদের আত্মপ্রকাশ ঘটেছিল আইপ্যাকের, এমনকি যারা মুখপাত্র তারাও লিখিতভাবে যেত। তারা দলের কথা বলবে কি বলবে না সেটাও তাদের অধিকার ছিল না। সুতরাং তারাও তো আজকে বিদ্রোহ করেছে, আজ বিদ্রোহ চারিদিকে। তারা তো মমতার এগেনস্টে বিদ্রোহ করছে না, তারা এই সিস্টেমের এগেনস্টে কথা বলবার জায়গা নেই, বলতে পারে না। অনেকে বলছেন যে যারা জিতেছে তারা এখন বলছেন না, কারণ আমি একমত, তাদের বলা উচিত ছিল, তাদের ভয়েস রেজ করা উচিত ছিল। করলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা কোনো সিদ্ধান্ত বা তার ভুলটাকে হয়তো তিনি শুধরে নেওয়ার সুযোগ পেতেন। তারা আজকে রেজ না করে একেবারে সাধু সাধু বলে সব
কেউ বলল বস, কেউ বলল সেনাপতি, কেউ বলল ছত্রপতি। তো এই ধরনের আচরণ তো তারাই করেছে। তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব পদ থেকে সংস্কৃতিকে সরিয়ে নিয়েছে। এরকম তো কোনোদিন দেখেনি যে একটা গাড়ির উপরে হাত নাড়াচ্ছে কোনো নেতা, পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি। আমি তো কল্পনাই করতে পারি না বুদ্ধদেব ভট্টাচার্য হাত নাড়াচ্ছে, বিমান বোস হাত নাড়াচ্ছে গাড়ির উপরে। তো এই ধরনের সংস্কৃতি তো মানুষ কখনোই পছন্দ, মানুষ থেকে বিচ্ছিন্ন যদি হয়ে যায় দল, তাহলে মানুষের চাহিদা বুঝবে কি করে, দেওয়ালের লিখন পড়বে কি করে, সেটা পড়তে পারিনি। আচ্ছা, আপনি এই মুহূর্তে আপনার শারীরিক অবস্থা যা আমরা দেখছি যথেষ্ট সচল রয়েছেন, আপনি কি আবার রাজনীতি করার কোনো ইচ্ছে রয়েছে, সেটা তৃণমূল হোক? আমি একটা কথা বলি যে রাজনীতিতে তো অবসর হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিমানদা কি অবসর নিয়েছেন? হাঁটছেন তো, তোয়ালে নিয়ে হাঁটছেন তো। তার বিশ্বাস, তার কমিটমেন্ট টু দ্য পিপল। আমার কাছে তো সামনেই বিমানদা আছে, বিমান বসের থেকে আর কে থাকবে? আমি একটা কথা বলি, বয়সটা একটা সংখ্যা, কিন্তু সেটা সত্যি কথা নয়। আপনার চলবার ইচ্ছা, আপনার করবার ইচ্ছা, আপনার নীতি থেকে সরে না গিয়ে সেই নীতিতে বিশ্বাস রাখাটা আমার বহু কষ্ট হয়েছে। আমি 4 বছর ধরে কেউ আমার সঙ্গে দেখা করিনি, আমি একাই আইনি লড়াই লড়ছি, লড়ে যাব, কিন্তু সত্যের প্রকাশ হবে এবং হতে বাধ্য। মমতা যারা বন্দ্যোপাধ্যায় সেদিন দেখেছিল যে ধরেছে খুব মজা, আমি হ্যাঁ বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছি। খুব মজা, এবং তারপরের দিনেই তার ধরবার আগে ধরা পড়ার সঙ্গে সঙ্গে এই দলের থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। তারা আজকে দেখেছে নিজের বাড়িতে যখন চিঠি গেছে বা অন্যদের কাছে যখন চিঠি যাচ্ছে, মজাটা কেমন লাগে, দেখ এখন কেমন লাগে। দীর্ঘদিন পর আপনি জেল মুক্ত হলেন, সেখান থেকে বেরিয়ে আসার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কথা হয়েছে? আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কখনোই কথা হয়নি। সেই 21শে জুলাইয়ের সন্ধ্যেবেলায় এবং 22 তারিখের সকালবেলায় তার ফোন ছাড়া তারপর থেকে তার সঙ্গে যোগাযোগও করা যায়নি, আর আমি যোগাযোগও করতে পারিনি। আমার শারীরিক অবস্থা খারাপ ছিল। মাঝে মধ্যে এ কথা সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় খবর নিতেন তার নিজের মতন করে, তার দলের খবর নিতেন না, কিন্তু আমলাদের মধ্যে দিয়ে নিশ্চয়ই তিনি আমার খবরটা নিতেন বলেই জেল কর্তৃপক্ষ আমায় জানিয়েছিল তখন। কিন্তু পার্থদা, এই মুহূর্তে তো আপনার দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিপাকে পড়েছে। যদি কোনো পরামর্শ চায় বা আপনার